আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। ২ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ থেকে কার্যকর হবে নতুন দাম। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় নতুন দাম নির্ধারণ করতে বাধ্য হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৯৫,৩৮৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১,৮৬,৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৯,৮৫৫ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৩২,৭২৫ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। বাজারে ইলিশের চড়া দাম কমানোর বিষয়ে সুখবর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমে যাওয়াকে চড়া মূল্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে পূজা উপলক্ষে ১০৩ টন ইলিশ রপ্তানির খবরও দেন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আহরণ, মজুত ও বাজারজাতকরণ বন্ধ হলে উৎপাদন বাড়ে। যদিও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে এই মৌসুমে প্রায় ৩৫,৯৯৩ মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে, যা গেল বছরের তুলনায় ২২,৯৪১ মেট্রিক টন বা প্রায় ৩৯% কম। ক্রমাগত কমেছে ইলিশের আহরণ। প্রাপ্যতার কমতিতে উচ্চ মূল্যের প্রভাব পড়েছে ইলিশের বাজারে। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ইলিশ প্রাপ্যতার কমতি ও উচ্চ মূল্যের ব্যাখ্যা করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমরা আড়তদার বা ইয়েদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিংয়ে ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি, মানে মাছ আসেই নাই, মাছ নাই। যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব, কিন্তু মাছ পেতে হবে। তো শীতলক্ষা নদীর পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ওইটার দূষণ বন্ধ না করলে আমরা মেঘনার যে ইলিশ, সেটা আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে রপ্তানি করা ১০৩ টন ইলিশ কেজি প্রতি $12.৫ নির্ধারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। ২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে এবং সেটা কিন্তু আমরা যে খবর পেয়েছি ১৬ সেপ্টেম্বর থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ৮১.৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির কথাও জানান উপদেষ্টা। যদি এটা অমান্য করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সে যত প্রভাবশালী হোক। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। সেটা আমি মনে করি ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকেরা। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ২৫শে সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানি করার সুবিধা দেওয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের উপর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিরূপিত শুল্ক করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। এতে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে এবং রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বোকা বানিয়ে দেশ থেকে অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় অর্থ পাচারকারীদের স্মার্ট আখ্যা দেন উপদেষ্টা। আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল চেয়ারম্যানের দাবি, যারা আর্থিক প্রতিবেদনে গড়মিল বা তথ্য গোপন করে দিনের পর দিন কর ফাঁকি দিচ্ছেন, তাদের ধরতে কাজ করছেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট।
আওয়ামী লীগ শাসনামলে অর্থ পাচারের ঘটনাগুলোতে বরাবরই সামনে এসেছে ভুয়া আর্থিক প্রতিবেদনের ইস্যু। প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা অডিট রিপোর্টের উপর ভিত্তি করে বিনিয়োগের নামে চলে ব্যাংক লুট। সেসব অনিয়ম আর দুর্নীতির প্রমাণ খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫ লাখ কোটি টাকার অঙ্ক। শ্বেতপত্র কমিটির হিসেব, আওয়ামী লীগ শাসনামলে দেশ থেকে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। কোম্পানিতে কত কিছু তেরেসমাতে হয়, আমি তো মাঝে মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল, কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি জিনিয়াস। টাকা তো এমনি পাঠে না, লেয়ারিং করে, তাই না? আপনারা জানেন তো। ইআরএফ আয়োজিত ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে অর্থ উপদেষ্টার দাবি, আর্থিক খাতের সব সূচকে উন্নতি করেছে অন্তর্বর্তী সরকার। তার মতে সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে। অন্তর্বর্তী সরকার অথর্ব বলে চলে, তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। আমরা তো সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলেই আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। এদিকে ভুয়া আর্থিক প্রতিবেদনের প্রভাবে শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে, এমন দাবি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের। 1 টাকার সম্পদের বিপরীতের মূল্যমান যদি 100 টাকা দেখানো হয়, ব্যাংক যদি সেখানে 90 টাকা লোন দেয়, ব্যাংক কোথা থেকে সে টাকা ফেরত পাবে না। দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ, দিস ইজ দ্য পার্ট অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। সেমিনারের পর দেশের আর্থিক খাতের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা। সিআইডির ফাইন্যান্সিয়াল ইউনিটের আবেদনে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ছিলেন। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা সহ বিদেশে অর্থ পাচার করার তার ব্যাংক হিসাবগুলো জব্দ করা প্রয়োজন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০৫৫ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৬৬৩ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,২৯০ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৭৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮০,৩৫৭ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১,২৮০ পয়েন্ট। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।